শূন্য পকেটের গল্প পর্ব ১ লেখক আমি আমিন। আচ্ছা, আপনারা কি কখনো কোনো জড়বস্তুর ওজন মেপেছেন? নিশ্চয়ই মেপেছেন। চাল, ডাল, লোহা সব কিছুরই একটা নির্দিষ্ট ওজন থাকে। কিন্তু আপনারা কি কখনো শূন্যতার ওজন মেপেছেন? ভর্তি পকেটের চেয়ে শূন্য পকেটের ওজন যে কয়েক হাজার গুণ বেশি হয়, এটা কি জানেন? বিশ্বাস হচ্ছে না? আরে ভাই, এটাই তো মধ্যবিত্তের জীবনের সবচেয়ে বড় ফিজিক্সের সূত্র, যা নিউটন বা আইনস্টাইন কেউ আবিষ্কার করতে পারেননি। কিন্তু আমরা, যারা এই ঢাকা শহরে মেসের ৪ দেয়ালের মধ্যে স্বপ্ন আর দীর্ঘশ্বাসের সাথে বাস করি, আমরা এটা হাড়ে মজ্জায় টের পাই। শূন্য পকেট শুধু শরীরকে টানে না, মনকেও টেনে একদম মাটির নিচে নামিয়ে দেয়। মাধ্যাকর্ষণ শক্তি এখানে কাজ করে না, এখানে কাজ করে অভাবকর্ষণ শক্তি। আমার নাম আমিন, বয়স ২৬। এই বয়সে মানুষের চোখে রঙিন স্বপ্ন থাকার কথা, বিশ্ব জয় করার তেজ থাকার কথা, বুকে তোলপাড় করা ভালোবাসা থাকার কথা। কিন্তু আমার চোখে আছে মাসের শেষের ভয়ের ছায়া, আর বুকে আছে ফ্যামিলির দায়িত্বের এক বিশাল পাহাড়। সেই পাহাড়ের ওজনে আমার স্বপ্নগুলো প্রতিনিয়ত চ্যাপ্টা হতে থাকে। আমি সেই চ্যাপ্টা স্বপ্নগুলোকেই ইস্ত্রি করে পরিপাটি রাখার চেষ্টা করি, যাতে কেউ বুঝতে না পারে। আজ মাসের ২৫ তারিখ। পকেটে হাত দিয়ে দেখলাম, আঙুলের ডগায় কয়েকটা ধাতব স্পর্শ। বের করলাম একটা ১০ টাকার নোট, ৪টে ৫ টাকার কয়েন আর ২টো ১ টাকার কয়েন, মোট ৩৭ টাকা। ভাবছেন এই টাকায় কি হবে? কিছুই হবে না। অথচ মাস শেষ হতে এখনও ৫ দিন বাকি। ৫ দিন মানে ১২০ ঘণ্টা, ৭,২০০ মিনিট। এই ১২০ ঘণ্টা আমাকে এই ৩৭ টাকা দিয়ে পার করতে হবে। ভাবা যায়? মেসে মিল চলছে না ৩ দিন ধরে, কারণ গত মাসের বর্ডার ফি, মিল চার্জ সব মিলিয়ে ৩,০০০ টাকা এখনও ক্লিয়ার করতে পারিনি। খালা এসে দুবার তাগাদা দিয়েছে। সকালবেলা যখন খালা দরজায় কড়া নাড়ল, আমি মরার মতো পড়েছিলাম। লজ্জায় তার মুখের দিকে তাকানোর সাহস ছিল না। সকালের নাশতাটা স্কিপ করেছি ক্ষুধা নেই বলে। দুপুরে রাস্তার ধারের এক সস্তা হোটেল থেকে ডাল ভাত খেয়েছি ২০ টাকায়। ডালটা পানির মতো পাতলা ছিল, তাতে ২টো পোকা ভাসছিল কিনা দেখার সাহস করিনি। ক্ষুধার পেটে সেটাই অমৃত মনে হয়েছে। রাতে কি খাবো জানি না, হয়তো ১ গ্লাস পানি খেয়েই কাটিয়ে দেব। পানি তো আর টাকা দিয়ে কিনতে হয় না, অন্তত এই শহরে এখনও ওয়াসার পানিটা ফ্রি। যদিও তাতে ক্লোরিনের গন্ধে বমি আসে, তবুও ওটাই জীবন। আমি এখন দাঁড়িয়ে আছি হাতির ঝিলের একটা ব্রিজের ওপর। সন্ধে নামছে। ঢাকা শহরের এই সময়টা বড় অদ্ভুত। সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, আর তার সাথে সাথে জ্বলে উঠছে হাজার হাজার সোডিয়াম ল্যাম্প। হলুদ আলোয় শহরটাকে কেমন যেন মায়াবী, আবার কেমন যেন অসুখ বিসুখে ভোগা রুগীর মতো লাগছে। রাস্তা দিয়ে দামি দামি গাড়ি শোঁ শোঁ করে চলে যাচ্ছে, BMW, প্রাডো, অডি। ওই গাড়িগুলোর ভেতরে যারা বসে আছে, তাদের নিশ্চয়ই আমার মতো আগামী দিনের চিন্তা নেই। তাদের পকেট নিশ্চয়ই আমার মতো শূন্য নয়। গাড়ির গ্লাস দিয়ে হয়তো তারা আমাকে দেখছে, রেলিং ধরে একলা দাঁড়িয়ে থাকা একটা ছেলে যার কোনো গন্তব্য নেই। কিংবা হয়তো দেখছেও না। আমাদের মতো মানুষদের কি কেউ দেখে? আমরা তো এই শহরের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। মেন হিরোরা তো সব এসি গাড়িতে। আমরা শুধু ভিড় বাড়াই, জ্যাম বাড়াই আর দীর্ঘশ্বাস বাড়াই। হঠাৎ পকেটে ফোনটা ভাইব্রেট করে উঠল। পুরনো মডেলের সস্তা স্মার্টফোন, স্ক্রিনে বড় একটা ফাটল। গত মাসে হাত থেকে পড়ে গিয়েছিল আর ঠিক করা হয়নি। স্ক্রিনে নাম ভেসে উঠল মা। বুকটা ধক করে উঠল। মায়ের ফোন মানেই দুটো বিষয়, হয় কোনো সুসংবাদ, নয় কোনো দুঃসংবাদ। এবং আমাদের জীবনে সুসংবাদ জিনিসটা উল্কাপাতের মতো বিরল। ফোনটা রিসিভ করতে ইচ্ছে করছে না। জানি মা কি বলবে। প্রতিটি ফোনালাপ এখন একই স্ক্রিপ্টে চলে। ফোনটা রিসিভ করলাম। হ্যালো মা। ওপাশ থেকে মায়ের পরিচিত গলা, কিন্তু স্বরে একটা ক্লান্তি, যেন অনেক দূর থেকে কথা বলছেন। বাবা আমিন, ব্যস্ত তুই? না মা, বলো, কেমন আছো? শরীরটা ভালো না রে, তোর আব্বার ওষুধের পাতাটা তো শেষ হয়ে গেছে। সকাল থেকে শ্বাসকষ্ট বাড়ছে। ডাক্তার বলেছিল কোর্সটা কমপ্লিট করতে। কালকের মধ্যে টাকা না পাঠালে ওষুধটা কেনা যাবে না। দোকানদার মজিদ ভাই আর বাকি দিতে চাইছে না। গত মাসের ৫০০ টাকা নাকি এখনও পাসনি। মায়ের দোষ নেই। মা তো আর জানে না তার ছেলের পকেটের রুগ্ন অবস্থার কথা। মা জানে তার ছেলে ঢাকায় বড় চাকরি করে, বড় সাহেব, টাই পরে অফিসে যায়।
মাস শেষ হওয়ার আগেই ছেলের পকেটে টাকা ফুরিয়ে যায়, এটা মাকে বোঝানোর ভাষা আমার জানা নেই। আমি গলার স্বর স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলাম, হাসির ভান করলাম, কিন্তু সেই হাসিতে কোনো শব্দ হলো না। ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না মা, আমি কালকেই টাকা পাঠিয়ে দেব, বিকাশে পাঠিয়ে দেব। আব্বাকে বলো ওষুধ মিস হবে না। তোর হাতে টাকা আছে তো বাবা? না থাকলে ধার দেনা করিস না। আরে মা, কি যে বলো, বেতন তো হয়েছে, আমি আসলে কাজের চাপে ভুলে গেছি, কাল সকালেই পেয়ে যাবে। ফোনটা রেখে দিলাম। মিথ্যে বললাম, নির্জলা মিথ্যে। কালকে টাকা পাঠানোর কোনো উপায় আমার জানা নেই। বেতন হতে আরও 10 দিন বাকি। ধারের রাস্তাগুলোও সব বন্ধ। হাবিবের কাছে 1000 টাকা পাই, কিন্তু ও নিজেই কষ্টে আছে। কিন্তু এই মিথ্যেটাই হয়তো মাকে আজ রাতে শান্তিতে ঘুমোতে দেবে। মা ভাববে ছেলে আমার কত দায়িত্ববান, আর আমি, আমার চোখের ঘুম কেড়ে নেবে এই মিথ্যে। ছাদের দিকে তাকিয়ে সারা রাত ভাবব কাল কি হবে, বাবাকে ওষুধটা দেব কি করে, নিজের কিডনি বেচব, নাকি রক্ত, নাকি চুরি করব। অভাব মানুষকে পশুর পর্যায়ে নামিয়ে আনে। আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমি একটা ব্যর্থ সন্তান। বাবার চিকিৎসার কয়েকশো টাকা জোগাড় করার মুরদ নেই, অথচ গায়ে এক্সিকিউটিভ তকমা লাগিয়ে ঘুরি। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। বাতাসের সাথে মিশে গেল আমার না বলা হাজারো কথা। এই শহরে আমার মতো আমিন হাজার হাজার। আমরা সবাই অভিনেতা। কেউ প্রেমিকার কাছে ধনী সজার অভিনয় করি, আজ পেট ভরা বলে রেস্টুরেন্টে বিল বাঁচাই। কেউ মায়ের কাছে সুখী থাকার অভিনয় করি, সব ঠিক আছে বলে ফোন রেখে দিই। দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন দেখি এক ক্লান্ত পরাজিত সৈনিককে, যার পকেট শূন্য কিন্তু কাঁধে ভর্তি দায়িত্ব, যার নিজের কেনার মতো একটা শার্ট নেই, কিন্তু বোনের বিয়ের শাড়ির চিন্তায় যার ঘুম আসে না। হাতির ঝিলের পানিতে আলোড়ল হল, একটা নৌকা যাচ্ছে। আমি পকেট থেকে ৩৭ টাকা বের করে আবার গুনলাম। না, টাকা বাড়েনি। আলাদিনের দৈত্য এসে দ্বিগুণ করে দেয়নি। আজকের রাতটা হয়তো না খেয়েই কাটবে। একটা ৫ টাকার বিস্কুট আর ১ গ্লাস পানি। খিদে পেটে ঘুমানো কঠিন, খুব কঠিন। পেটের ভেতর মোচড় দিয়ে ওঠে, পাকস্থলী নিজের গায়ে নিজেই কামড় বসায়। কিন্তু কাল সকালে আবার উঠতে হবে, আবার লড়তে হবে, আবার সেই মিথ্যা হাসি মুখে ঝুলিয়ে অফিসে যেতে হবে। কারণ আমি যে হারতে পারি না, আমার হারের সাথে জড়িয়ে আছে পুরো একটা পরিবারের বেঁচে থাকা। আমি হারলে মা ওষুধ পাবে না, বোনটা শ্বশুরবাড়ি পাবে না। তাই আমাকে জিততেই হবে, শূন্য পকেট নিয়েই জিততে হবে। কিন্তু জেতাটা কি এতই সহজ? চলবে।